একজন মহিয়সী নারী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের মহাপ্রয়াণে বাংলাদেশ এখনও শোকাহত। তার শোকের ছায়া বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু তিনি রেখে গেছেন কিছু স্মৃতি। তার কাছের যারা মানুষ, যারা খুব কাছ থেকে তাকে দেখেছেন, তারা সেই স্মৃতিগুলো লালন করেন, সেই স্মৃতিগুলো ধারণ করে রেখেছেন। ঠিক তেমনই একজন মানুষ যিনি বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা কথা বলবো বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সেবিকা টাম্মি আক্তারের সাথে। আমরা জানি যে পুরো বাংলাদেশ শোকাহত, এবং আপনি যেহেতু খুব কাছ থেকে দেখেছেন তাকে, আপনি নিশ্চয়ই আরও বেশি শোকাহত। কিন্তু তারপরেও বলবো আসলে যে বেগম খালেদা জিয়ার সাথে যখন ছিলেন তখন আসলে আপনার সময়গুলো কেমন ছিল, বা আপনি আসলে ওনার সম্পর্কে আপনার ধারণা কি? অ্যাকচুয়ালি আমার এখনও কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে ম্যাডাম নাই, বা ওনাকে আর ইচ্ছা করলেই দেখতে পারবো না। কারণ আমার এখনও বিশ্বাস ছিল, শুধু আমার না, দেশের সবার, মানে সব মানুষেরই বিশ্বাস ছিল যে উনি আবার আগের মতো চেক আপ করে বা ট্রিটমেন্ট নিয়ে বাসায় ফিরবেন এবং ওনার সাথে আবার দেখা করতে পারবো। কিন্তু উনি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা মেনে নিতে পারতেছি। হঠাৎ করে একদিন বিকালে ম্যাডাম যেদিন জেলখানা থেকে 25শে মার্চ 2020 জেলখানা থেকে ছাড়া পান, ওই দিন হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাইয়া পোস্ট করছিলেন যে হচ্ছে দেশ নেত্রীর জন্য কয়েকজন নার্স লাগবে আর কি। তো আমি ভাবলাম যে এত বড় একটা অপরচুনিটি, আচ্ছা ঠিক আছে দেখি। ওই সময়টা কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। আপনার জায়গায় হয়তো অনেকে থাকলে একটু ভয় পেত যে আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যাওয়া বা ব্যক্তিগত সেবিকা হিসেবে কাজ করা, সেই জায়গা থেকে আপনি যেহেতু ওনার কাছে গিয়েছেন, নিশ্চয়ই আপনার মনে সেই ভয়টা আসেনি, বা ভয়টা আসলেও আপনি আসলে সেটাকে কিভাবে কাটিয়েছেন? আমি অ্যাকচুয়ালি ছোটো থেকেই হচ্ছে আমার একটু ভয়ভীতি একটু কমই। তো আমি ওই সময় আমার অনেক বাধা বিপত্তি আসছিল, আমাকে অনেকে না করছে না যাওয়ার জন্য। তো আমি আমার হাজব্যান্ডকে কনভিন্স করি, ও হচ্ছে অফিসে ছিল, ওকে আমি ফোন করি। ও বলতেছে ওইখানে তো আমার চেনা জানা কেউ নাই, বা হচ্ছে আমরা চিনিও না, তাহলে কিভাবে যাবা, বা রিস্ক থাকে, তো রাজনৈতিক ব্যাপারটাই রিস্ক। আবার ওই সময় সিচুয়েশনটাও তো ওই রকম ছিল যে হচ্ছে মানে ওনার সান্নিধ্যে যাবো বা ই করবো, আশেপাশের সিচুয়েশনটা অন্যরকম ছিল। তো আমাকে বলা হয়েছে 5-6 জন থাকবে, তো আমি সে অনুযায়ী গেলাম। যাওয়ার পরে পরিবেশটা এমন ছিল, দেখে মনে হচ্ছে যে সবাই কত আপন, মানে এত সফটলি তারা নিছে, বা আমাকে দেখে তারা মনেই করে নাই যে আমি তাদের মানে একদম ফার্স্ট টাইম আমাকে দেখছি আর কি। প্রথম যখন আপনি বেগম খালেদা জিয়ার সামনে গেলেন, উনি আসলে আপনাকে কি কি বলেছিলেন, বা আপনাকে কিভাবে তিনি গ্রহণ করলেন প্রথম যখন আপনাকে নিয়ে যাওয়া হলো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সামনে? হ্যাঁ, তখন তো স্যার নিয়ে গেল আমাকে ফার্স্ট টাইম। আমি সালাম দিলাম ম্যাডামকে। তো ম্যাডাম আমাকে প্রথমে জিজ্ঞেস করতেছে কেমন আছেন, ভালো আছেন, মানে এমনভাবে কথা বলতেছে আমার মনেই হয় নাই মানে উনি একজন মানে এত বড় একজন নেত্রী, প্রধানমন্ত্রী ছিলেন 3-3বারের। মানে আমিও মানে ভুলেই গেছিলাম, মনে হয়েছিল না ফ্যামিলির মানুষের সাথে কথা বলতেছি, এরকম আমার মনে হয়েছিল। কিসে পড়ি বা কোথা থেকে পাশ করছি, নার্সিং কবে শেষ করলাম, এখন পড়াশোনা করি কিনা, এগুলো অনেক কিছু জিজ্ঞেস করতেছে। ফ্যামিলিতে কে কে আছে, মানে একদম মানে ফ্যামিলির মানুষের মতো আমার সাথে কথা বলছে বা আপন করে নিছে। বেগম জিয়ার খুব কাছ থেকে আপনি দেখেছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি ওনার বাড়িতেই থাকতেন ফিরোজাতে, যেমনটি আপনি বলছিলেন আমাদেরকে। উনি আসলে সকাল থেকে রাত পর্যন্ত ওনার সময়টা কিভাবে কাটাতেন, বা উনি আসলে সারাদিন কি কি করতেন? ম্যাডাম হচ্ছে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে উনি হচ্ছে নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আবার অনেক বই ছিল, ওনাকে দেখতাম সবসময় বই পড়েই কাটাইতেন। ধর্মীয় যে বইগুলো আছে সেগুলো খুব পড়তেন। আবার হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটা বই দেখছিলাম, সে বইটা দেখতাম উনি পড়তেন। নিউজ পেপার পড়তেন, দেশের খবরাখবর উনি সবসময় রাখতেন। আমিও অনেক সময় বলতাম যে এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে। সবসময় না মানে ওনার মধ্যে এমন একটা জিনিস কাজ করতো, সবসময় হচ্ছে উনি দেশের মানুষের কথা চিন্তা করতেন, বা ওনাদের কষ্ট হচ্ছে, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, এই জিনিসগুলো আমি সবসময় ওনার মধ্যে দেখতাম। ওই সময় ওনার কোনো নেতাকর্মী একজন মারা গেছিল আর কি, আমার নামটা মনে নাই। তো তখন দেখলাম মানে উনি একদম আপসেট হয়ে আছে, কথা বলতেছে না, মন খারাপ। মানে ওনার নেতাকর্মীর জন্য চোখের নিচে দেখলাম একটু পানি, মানে তখন ওটা দেখে আমারই কষ্ট লাগছে যে একজন মানুষ, এত বড় একজন নেত্রী, এই যে রুমের ভিতর কি করতেছে সেটা তো আর মানুষ জানতেছে না, কিন্তু তিনি যে আসলে সবার কথা চিন্তা করেন, এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট। আমাদের প্রয়াত বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, যিনি বেগম খালেদা জিয়ার স্বামী ছিলেন,
তো ওনার বিষয়ে উনি কিছু বলতেন কিনা বা ওনাকে নিয়ে কোনো গল্প করতেন কিনা আপনার সাথে? অনেক গল্প হইতো আমাদের সাথে হইতো। মাঝে মধ্যে যেটা হয়তো স্যারের কথা স্মরণ করছে, অনেক সময় স্মরণ করছে। ঘুরতে যাইতো বা ওনাদের বাসায় জাহাজের মধ্যে একটা ছবি আছে ওনার। তো আমি জিজ্ঞেস করতাম যে এটা কত সালের বা এখানকার স্মৃতি কিছু মনে আছে কিনা। উনি খুব আবেগ আপ্লুত হয়ে ওই স্মৃতিগুলো মনে করতেন আর আমার সাথে ওই গল্পগুলো করতেন স্যার সম্পর্কে। আর স্যারকে মিস করবে এটা তো স্বাভাবিক। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে আপনাকে অনেকেই প্রশ্ন করে যে বেগম জিয়া রাগী কিনা, রাগী ছিলেন কিনা বা উনি কখনো রাগ করতেন কিনা। তো এই প্রশ্নের উত্তর যদি জানতে চাই আপনি কিভাবে উত্তর দেবেন? বাহির থেকে দেখলে বাহিরের মানুষ অনেক কিছুই বলে বা আমার আশেপাশে যারা আছে বা আমার সাথে যাদের পরিচয় আছে অনেকেই জিজ্ঞেস করে যে হচ্ছে ম্যাডামের অনেক জায়গায় তো ওনারা মনে করে যে ম্যাডামের অনেক রাগ, সেটা ওনারা মনে করে। তো আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো অনেক কাছে থাকছেন, তো ম্যাডামের কি আসলে অনেক রাগ বা আপনার সাথে কেমন বিহেভ করতো? তখন আমি বলতাম উনি কখনোই রাগান্বিত হতেন না বা রাগ দেখাইতেন না, নিজের ভিতরে কষ্টটা পুষে রাখতেন। নিজের কষ্ট হচ্ছে হচ্ছে তারপরেও উনি কখনোই অন্যের উপরে রাগ দেখেন না। বা আমরা যারা আসি আশেপাশে থাকতাম কখনোই কারো সাথে রাগ করতে আমি দেখি না এই পর্যন্ত। ওনার একজন গৃহপরিচারিকা ছিলেন, আমরা জানি, যাকে পুরো বাংলাদেশই এখন বলতে গেলে চেনেন, গৃহপরিচারিকা ফাতেমা, যিনি বেগম জিয়ার খুব কাছে থেকে তার সেবা করতেন। ওনার বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? ফাতেমা আপা তো সর্বপ্রথম যেটা বলবো অনেক ভালো একজন মানুষ বা অনেক সহজ সরল একজন মানুষ, যার তিনি হচ্ছে ম্যাডামের পাশে থাকতেন। আর ম্যাডাম তো চলাফেরাতে অনেক কষ্ট হইতেন, হ্যাঁ নিজে নিজে চলাফেরা করতে পারতেন না, উনি সাপোর্ট নিয়ে ফাতেমা আপা ছিলেন। তো উনি সাপোর্ট নিয়ে চলাফেরা করতেন, ওনার উঠা বসা চলাফেরা করা সব কিছু ওনার অনেক কষ্ট হয়েছিল আর কি। উনি কিছুই করতে পারতেন না। ফাতেমা আপাকে অনেক ভালোবাসতেন, যেটা অকল্পনীয়। সবসময় ফাতেমা আপাকে ডাকাডাকি করতেন বা হচ্ছে কিছু একটা লাগলেও ফাতেমা আপাই থাকতেন সবসময় পাশে। খুব গুঞ্জন উঠেছিল একটা সময় যে বেগম জিয়াকে দেশের বাইরে যেতে দিলে তিনি আর দেশে ফিরে আসবেন না। সেই সময় ওনার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন, কখনো মনে হয়েছে কিনা যে উনি আসলে দেশ থেকে চলে যেতে চান বা দেশের পরিবেশটা আসলে ওনার জন্য মানানসই না বলে উনি আর দেশে থাকতে চান না? এটা অবশ্যই না, কারণ হচ্ছে ট্রিটমেন্টের যে পারপাসটা সেটা যেহেতু স্যাররা ডিল করছে, ডাক্তাররা, এটা ওনাদেরই কথা থাকবে। কিন্তু আমি হচ্ছে যেটা বলতে চাই, ম্যাডামের কাছ থেকে আমি যতটা দেখছি বা হচ্ছে একদিন আমার সাথে গল্প হয়েছে এরকম, ম্যাডাম তো আসলে গৃহবন্দী অবস্থায় অনেক কষ্ট করছেন, উনি কিন্তু অনেক কষ্ট পাইছে। ওনার যে সময়ে দেশের বাইরে নেওয়ার কথা ছিল সেই সময়টাতে তো ওনাকে নিতে পারে নাই। দলের অনেকে অনেক চেষ্টা করছে নেওয়ার জন্য, কিন্তু পারমিশন পায় নাই বা দেওয়া হয় নাই এরকম। তো আমি প্রায় সময় জিজ্ঞেস করতাম ম্যাডামকে যে ম্যাডাম আসলে আপনাকে তো আমি টিভিতে দেখতাম যে অনেক প্রপোজাল দেওয়া হয়েছে আপনাকে যে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, করার জন্য, তাহলে তো আপনি চলে গেলে এতটা কষ্ট করতে হইতো না। তখন উনি আমাকে বলতেন কি, হেসে দিয়ে বলতেছে, জানেন আমি দেশবাসীকে ছেড়ে কোথায় যাব, আমার তো এ দেশের বাহিরে আমার কিছুই নাই, আর যা আছে সব আমার এ দেশে। আর এদেশে মানুষকে, এদেশের জনগণকে, আমার এত নেতাকর্মীকে ছেড়ে আমি কখনোই যাব না। আমি যদি কখনো মৃত্যুবরণও করি আমি এ দেশে থেকেই করব, আমি কখনোই দেশের বাইরে যাব না। এবং পালানোর কোনো চিন্তা ভাবনা বা হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা ওনার মধ্যে কখনোই ছিল না। বেগম জিয়ার কাছে থেকে আপনারা বেগম জিয়ার যত্ন নিতেন, কিন্তু উনি আসলে আপনাদের যত্ন কতটুকু নিত বা কতটুকু আপনাদের খোঁজ রাখতেন বেগম জিয়া? ফাতেমা আপা থেকে শুরু করে সবার খোঁজ খবরই উনি সবসময় রাখতেন, কে কি খাইছে বা হচ্ছে দুপুরে কি খেলো, সকালে খেয়েছে কিনা, সবার খাবার দাবার ঠিক মতো হচ্ছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, সবই উনি খোঁজ খবর রাখতেন। তারপর হচ্ছে আমার একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে ওনার সাথে আমি একদিন ওনার সাথে সামনে থেকে আমি একটু অসুস্থ ছিলাম, একটু জ্বর ছিল। এই জ্বরে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আর কি, অজ্ঞানই হয়ে গেছিলাম। ম্যাডাম এটা দেখে না আমি অজ্ঞান হয়ে গেছি, কিন্তু ফাতেমা আপা পরে এসে বলছে যে আপা তো অজ্ঞান হয়ে গেছে। তখন যখন আমি একটু সুস্থ হইলাম, আমার খোঁজ খবর টোটালি নিল। তারপর যখন সুস্থ হইলাম পরে ওনার কাছে গেলাম, তখন আমার বলতেছে যে হচ্ছে কেন খাওয়া দাওয়ার কোনো সমস্যা বা আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন, আপনি তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা না, তার আপনি খাওয়া দাওয়া করেন না? আমি বললাম যে না ম্যাডাম, আমার খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নাই। পরে বলতেছে আপনার যা যা পছন্দ, আপনি যেটা খেতে পারেন না সেটা আমার বাসায় রান্নাই হবে না, আর যেটা খেতে পারেন আপনি সেটাই খাবেন, আর সেটাই বলবো আমি বাজার করে আনার জন্য আপনার জন্য, সমস্যা নাই, কিন্তু আপনি ঠিকঠাক মতো খাবেন, নিজের যত্ন নিবেন, ঠিক আছে? এমনভাবে বলতো, এই স্মৃতিটা আমি কখনোই ভুলবো না। সবসময় আমার পড়াশোনার খোঁজ খবর নিতেন।
তো একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি গল্প করতাম, অনেক গল্প করতাম পড়াশোনার ব্যাপারে বা আদার্স ব্যাপারে। তখন আমাকে বলতেন উনি যে হচ্ছে তাহলে পড়াশোনা কিভাবে করতেছেন, আপনি তো যাচ্ছেন না, এখন তো ক্লাসে যান না, আমি তো একদিনও দেখি। তখন আমি বললাম যে না, আমাদের অফলাইনের ক্লাস হয় না, অনলাইনে ম্যাডাম ক্লাস হয়, এভাবে জুমে ক্লাস হয়। তখন উনি বলতেছে তাহলে এভাবে মোবাইলে কতক্ষণ করতে পারেন বা মানে আপনার কষ্ট হয় না? তখন আমি বলতেছি না ম্যাডাম, আসলে একটা ল্যাপটপ হইলে ভালো হইতো আর কি, তো দেখি কি করা যায়। তখন উনি বলতেছে ল্যাপটপ লাগবে, আগে বলবেন না? অবশ্যই আপনার ল্যাপটপ লাগবে, আর কি কি লাগবে সব সময় মানে যে কোনো ফ্রিলি আমাকে বলবেন আপনার কোনো কিছু লাগলে। তখন আমার মনে আছে 5 থেকে 6,000 টাকার বই লাগতো আর কি। টোটালি বইটা হচ্ছে মানে আমি লিস্ট করছি, মানে আমাকে ম্যাডাম বলছে যে আপনি লিস্ট করেন কি কি লাগবে না লাগবে। তো সব লিস্ট করলাম, মানে উনি নিজে থেকে সব কিছু ব্যবস্থা করে দিলেন, প্লাস হচ্ছে একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন। আমি ঠিকমতো পড়াশোনা করতেছি কিনা, ক্লাস করতেছি কিনা, এটার পর্যন্ত উনি আমার খোঁজ খবর রাখতেন।